আমি আজ যে বিষয় সম্পর্কে পড়াবো এটা ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান। তো ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের যে অধ্যায়টা আলোচনা করার কথা আজকে আমি যে বিষয় পড়াবো সেটা হলো ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান। আর এই ভৌত বিজ্ঞানের অধ্যায়টি হলো পর্যায় সারণী। তো পর্যায় সারণী এই যে অধ্যায়টা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। কিসের ক্ষেত্রে? কেমিস্ট্রির ক্ষেত্রে। তা তোমরা যারা মাধ্যমিকের পরে সায়েন্স নেবে বলে ভেবেছ, তারা এই অংশটা মানে এই অধ্যায়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি বিস্তারিত বলার চেষ্টা করছি, দেখো কতটা কি হয়। তো ধীরে ধীরে যদি একবার দুবার তিনবার দেখতে থাকো, তাহলে আমার মনে হয় ধীরে ধীরে এটা রপ্ত হয়ে যাবে। আর পর্যায় সারণী অধ্যায়টি যদি রপ্ত করতে পারো, তা আমার বিশ্বাস উচ্চ মাধ্যমিকে গিয়ে সায়েন্স পড়ার ক্ষেত্রে রসায়ন শাস্ত্রে অর্থাৎ কেমিস্ট্রির জন্য ভীষণভাবে কাজে দেবে। আর একটা কথা জেনে রাখো, এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণী অংশটি কেমিস্ট্রির একটা বিরাট অংশ জুড়ে এর অবস্থান। অর্থাৎ পর্যায় সারণী ছাড়া কেমিস্ট্রি কল্পনাই করা যায় না। তাহলে পরে গুরুত্ব কি হতে পারে সেটা সহজভাবেই অনুমান করা যায়। পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রেও লাগে, তবে কেমিস্ট্রির জন্য যতটা প্রয়োজন ঠিক অতটা নয়। কিন্তু বিজ্ঞান তো সব বিষয়ের সঙ্গে সমন্বয় করেছে। যে সমস্ত সাবজেক্টগুলো তোমার ধীরে ধীরে পৃথক করা হয়েছে, কিন্তু সমন্বয় তো একটা রয়েই যায়। সে কারণে তোমার ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, পর্যায় সারণীটা অবশ্যই প্রত্যেকের জানা উচিত। তাহলে পরে পরবর্তীকালে সায়েন্স পড়তে গেলে ট্রেনিং এখন থেকেই তোমার দেওয়া উচিত। তা সেই কারণেই বলছি যে এই পর্যায় সারণীটা আমি যে ডিটেলস করতে যাচ্ছি সেটা তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো চলো, এই চ্যাপ্টারটা পড়ানোর পূর্বে আরও কিছু কথা বলা দরকার। সেটা হলো, তোমাদের জানতে হবে পারমাণবিক গুরুত্ব। এই পারমাণবিক গুরুত্বের সঙ্গে তো পরিচিত কিছুটা হলেও, হয়তো সংজ্ঞা মনে নাও রাখতে পারো বা নাও থাকতে পারে। আমি একটু তোমার স্মরণ করিয়ে দিচ্ছি যে পারমাণবিক গুরুত্ব অর্থাৎ এটা একটা এককবিহীন রাশি, সেটা জানো। পারমাণবিক গুরুত্বও বলতে পারো, পারমাণবিক ভরও বলতে পারো, পারমাণবিক ওজনও বলতে পারো, কিন্তু সবই এক্ষেত্রে সমার্থক। ওজন বললে যে তোমার এখানে একক আছে তা কিন্তু নয়, এটা বলা হচ্ছে আর কি। তো যাই হোক, তাহলে পারমাণবিক গুরুত্ব কাকে বলা হবে? এটা হচ্ছে হাইড্রোজেন স্কেল ছিল, অক্সিজেন স্কেল ছিল, আর কার্বন স্কেল আছে। তো এই তিনটের মধ্যে আধুনিক সময়ে কার্বন স্কেলেই সংজ্ঞায়িত করা হয়। তো সেই সংজ্ঞাটা কি? কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাগত মানকে বলা হবে ওই মৌলের পরমাণুর পারমাণবিক গুরুত্ব। তো তোমার এই যে কার্বনের কথা বলা হলো, কিন্তু এখানে একটা কথা আছে, কার্বনের তো অনেকগুলো আইসোটোপ আছে। তো সেই তার মধ্যে যে আইসোটোপটির সাপেক্ষে এই সংজ্ঞায়িত করা হয়
সেটা সব থেকে হালকা যে আইসোটোপটি আছে তার সাপেক্ষে, আর সেটা হলো কার্বনের ভর সংখ্যা 12। তাহলে ওই যে তোমার হচ্ছে একটি কার্বন পরমাণুর 1/12 তুলনায় যত গুণ ভারী তার কথা বলা হচ্ছে, তাহলে সেই কার্বনটা কিন্তু নিতে হবে যে কার্বনের ভর সংখ্যা 12 সেটি। তো এবার চলো দেখি এই যে পর্যায় সারণী যেটা উদ্ভাবন হয়েছিল, এই পর্যায় সারণী সর্বশেষ যেটা তৈরি করা হলো, তাহলে এই সব এটা আমাদের দৈনন্দিন জীবনের অর্থাৎ রসায়ন শাস্ত্রে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, কেন এত প্রয়োজন হয়ে দাঁড়ালো, সেটা আমি যখন ধীরে ধীরে বলতে থাকবো তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে পরে শুরু করার আগে আরেকটু ভূমিকা দেওয়া দরকার, সেটা হলো যে এই যে প্রকৃতিতে তোমার এ পর্যন্ত মৌল পাওয়া গেছে 92টি, আর শেষ পর্যন্ত টোটাল মৌলের সংখ্যা 118টি। তাহলে বাকিগুলো করতে গেলে বাকিগুলো ল্যাবে তৈরি করা হয়েছে। তাহলে কিছু প্রকৃতি দিয়েছে, কিছু বিজ্ঞানীরা তৈরি করেছেন ল্যাবে। তা যাই হোক, তাহলে মোট কত? 118টি। তা এই যে তোমার হচ্ছে 118টি মৌল অর্থাৎ শতাধিক মৌল, এবং এই মৌলগুলি থেকে সৃষ্ট বিপুল সংখ্যক তোমার হচ্ছে যৌগের বৈচিত্র্যপূর্ণ ধর্মগুলি, এটা কিন্তু বিচ্ছিন্নভাবে তোমার আয়ত্ত রাখা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তাই কিভাবে মৌলগুলিকে বিন্যাস করলে এদের ধর্ম সম্পর্কে সহজভাবে জানা সম্ভব হয়, তারই তোমার হচ্ছে প্রচেষ্টা বিভিন্ন বিজ্ঞানী করে গেছেন। তাহলে গোড়ার দিকে তোমার মৌল যা আবিষ্কৃত হয়েছিল তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, কিছু করতে পেরেছিলেন আর কি। সেটা কি? ধাতু এবং অধাতু। কিন্তু তার পার্থক্যটা অতটা তোমার হচ্ছে স্বচ্ছ ছিল না। তারপরে তোমার হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে বিন্যাস করার প্রচেষ্টা করা হয়েছে। কি বলে, ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব যখন প্রতিষ্ঠিত হলো, তো প্রতিষ্ঠিত হওয়ার পর অর্থাৎ প্রকাশিত হওয়ার পর মৌলসমূহের পারমাণবিক ওজনের সঙ্গে তাদের ধর্মের সম্পর্ক স্থাপনের একটা প্রচেষ্টা শুরু হয়। কিন্তু যতদিন পর্যন্ত সঠিক পারমাণবিক ওজন নির্ণয়ের পদ্ধতি আবিষ্কৃত হয়নি, ততদিন পর্যন্ত মৌলের স্বাভাবিক শ্রেণীবিন্যাসের কাজ বেশিদূর অগ্রসর হওয়া সম্ভব হয়নি। তার পরবর্তীকালে যখন পারমাণবিক গুরুত্ব সঠিকভাবে নির্ধারণ বা নির্ণয় করা সম্ভব হলো, তারপর থেকেই তোমার হচ্ছে অগ্রগতি বা উত্তরণ শুরু হয়েছে। তা এই যে তোমার হচ্ছে ইতিহাস, সেই ইতিহাসের যারা অংশগ্রহণকারী অর্থাৎ যে সমস্ত বিজ্ঞানী এই ধীরে ধীরে পর্যায় সারণীর যে চূড়ান্ত রূপের দিকে যারা গেছেন, সেই বিজ্ঞানীদের পর্যায়ক্রমে যেনারা অংশগ্রহণ করেছিলেন এবং যাদের নিরলস প্রচেষ্টায় আজকে একটা পরিপূর্ণতা পেয়েছে সেই পর্যায় সারণীর, সেই তাদের আমি নামগুলো বলছি। নামগুলো হচ্ছে ডোবেরিনার একজন, তারপরে হচ্ছে নিউল্যান্ডস, মেন্ডেলিভ, সমসাময়িক লোথার মেয়ার। তো এবার ডোবেরিনার কি দিয়েছিলেন? উনি একটা সূত্র প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম ত্রয়ী সূত্র। নিউল্যান্ডস নামক বিজ্ঞানী তার পরবর্তীকালে যে সূত্র দিয়েছিলেন সেটার নাম অষ্টক সূত্র। আর মেন্ডেলিভ দিয়েছিলেন যেটি, সেটাই বিখ্যাত হয়ে আছে, সেটা কি? মেন্ডেলিভের পর্যায় সারণী। আর ঠিক
সমসাময়িক এবং স্বীকৃত আর একজন, তিনি হলেন লোথার মেয়ার। তা লোথার মেয়ার হচ্ছে ট্র্যাজিক বিজ্ঞানী এই তোমার পর্যায় সারণীর ক্ষেত্রে। সেটা কেন আমি পরে ব্যাখ্যা করছি। তাহলে প্রথমে যে তোমার পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে যে সূত্র প্রথমে আনা হয়েছিল সেটা হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তাহলে ত্রয়ী বলতে তিনটে মৌলের এক একটা করে সেট, এটাকে ত্রয়ী বলা হচ্ছে। তো তিনটে মৌলের এক একটা করে সেট বলতে যে তিনটে করে উনি যে মৌলগুলো, আর একটা প্রাসঙ্গিক ক্রমে বলি যে যখন এই তোমার হচ্ছে কেমিস্ট্রির এই অংশে, অর্থাৎ এই যে তোমার হচ্ছে যে তোমার মৌলের যে বিন্যাস করার ক্ষেত্রে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সময় তোমার মৌলের সংখ্যা কিন্তু খুব কম ছিল। মৌলের সংখ্যা কম বলতে আবিষ্কৃত হয়েছে কম সংখ্যক মৌল। এই যে 92খানা যে প্রকৃতি দিয়েছে তখন পর্যন্ত জানা যায়নি। তো যতগুলোই পাওয়া গেছিল, যত সংখ্যক আবিষ্কৃত হয়েছিল, তাই নেই তোমার হচ্ছে বিন্যাস করার চেষ্টা করা হয়েছিল। তা যে কয়টাই মৌল পাওয়া যাক না কেন, তাদের মধ্যে থেকে ডোবেরিনার কি করেছিলেন, তিনটে করে মৌল উনি বাছাই করেছিলেন। সেই তিনটে করে মৌলের একটা করে শ্রেণী তৈরি করেছিলেন। তিনটে করে মৌল নিয়ে একটা শ্রেণী উনি তৈরি করেছিলেন। এদেরকে বলা হয় তিনটি মৌল শ্রেণী। এটা কি নাম বলা হচ্ছে একসঙ্গে, তিনটি মৌল শ্রেণী। তো এই যে তিনটি করে মৌল নিয়ে উনি এক একটা শ্রেণী তৈরি করলেন, সেখানে দেখা গেল যে তিনটের যে মাঝের মৌলটির যা পারমাণবিক গুরুত্ব বা ওজন, তা অপর যে দুটো মৌল থাকলো তাদের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান। এটাই ওনার হচ্ছে ত্রয়ী সূত্রের সার কথা। তো এবার ত্রয়ী সূত্রে তাহলে এই যে তিনটে করে মৌল নেওয়া হলো, একটা করে সেট তৈরি করা হলো, এদেরকেই হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী বলা হচ্ছে। তাহলে ত্রয়ী সূত্রের বিবৃতিটা কি হবে? রাসায়নিকভাবে সদৃশ প্রতি তিনটি মৌলের শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান, মানে গড় পারমাণবিক গুরুত্বের সমান। আমি আবার বলছি, রাসায়নিকভাবে সদৃশ প্রতি তিনটি মৌলের শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়। তো তবে একটা কথা জেনে রাখো যে একেবারে পারফেক্ট হয় না, কিছুটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ থেকে যায়। তো ওটাকে আমরা অ্যাভয়েড করে বলতে পারি যে দুটো প্রান্তের যে দুটো মৌল থাকছে তাদের যে গড় মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব যা হবে তার সমান হবে। এটা হচ্ছে ত্রয়ী সূত্র। তো এই যে ত্রয়ী সূত্র, তখন যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল সেই মৌলগুলি যতগুলো ছিল সবাইকে কিন্তু এইভাবে সাজানো সম্ভব হয়নি, কিন্তু উনি একটা প্রচেষ্টা করেছিলেন, কিছু দূর অগ্রসর হয়েছিলেন, সেজন্য ওনার নামটা রয়ে গেছে। কিন্তু এই সবগুলো মৌলকে এইভাবে সাজাতে পারেননি বিধায় ওই যে তোমার হচ্ছে ত্রয়ী সূত্র, এটা কি হলো, পরিত্যক্ত হলো। এই সময়টা কখন? 1819 সালে এই ত্রয়ী সূত্রের উদ্ভাবন উনি করেন। তাহলে পরে
তারপরে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় যিনি আর কি, ওই যে নিউল্যান্ডসের কথা বলা হলো, ওই বিজ্ঞানী, উনি আবার কি, ওনার যে সূত্র সেটা হচ্ছে অষ্টক সূত্র। তা অষ্টক সূত্রের হচ্ছে তোমার ব্যাখ্যাটা কি, যে এই যে যে আমি আবার বলছি যে সেই সময় যে মৌলগুলোর আবিষ্কার হয়েছিল, অর্থাৎ যে মৌলগুলো জানা গেছিল, তাদের মধ্য থেকেই উনি যে উনার যে অষ্টক সূত্রের যে ব্যাখ্যা, সূত্রের বিবৃতি পরে বলছে, আগে একটু শুনে নাও। যে প্রথম একটা মৌল নেওয়া হলো, এইবার পারমাণবিক গুরুত্ব ধীরে ধীরে বাড়ছে। সব মৌলের পারমাণবিক গুরুত্ব এক নয়, ধীরে ধীরে, মানে ওইভাবে পরবর্তীকালে সাজানো হয়েছিল, ধরো 1, 2, 3 এরকম করে চলছিল। তারপর পারমাণবিক গুরুত্ব বাড়ছে, সে বাড়া অনুসারে উনি সাজাচ্ছিলেন। এইবার দেখা গেল 1, 2, 3, 4, 5, 6, 7, একে যে মৌলটা দিয়ে শুরু হয়েছিল, 8 নম্বর মৌল, পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে 8 নম্বর মৌলের যা চরিত্র, সেটা চরিত্র বা যা ধর্ম, সেটা যে 1 নম্বর যে মৌলটা উনি কনসিডার করেছিলেন, সেই মৌলের সঙ্গে ধর্মের সাদৃশ্য উনি খুঁজে পেলেন। তাহলে এইরকম পর পর আবার বাড়াচ্ছেন, বাড়াতে গিয়ে আর একটা মৌল এসে কি করলো, যেখান থেকে শুরু করা হয়েছিল তার সঙ্গে তোমার হচ্ছে সাদৃশ্য পাওয়া গেল। তাহলে প্রতি অষ্টম মৌল কি হলো, সাদৃশ্য পাওয়া যাচ্ছে। এই জন্য এটার নাম হলো কি, অষ্টক সূত্র। তাহলে পরে এই যে তোমার হচ্ছে অষ্টক সূত্রের কথা যেটা বলা হচ্ছে, তার বিবৃতি কি কি হবে? অষ্টক সূত্রের বিবৃতি হলো, কোনো একটি মৌল থেকে শুরু করে প্রতি অষ্টম মৌলটি ধর্মগতভাবে প্রথম মৌলটির অনুরূপ। আমি আবার বলছি, কোনো একটি মৌল থেকে শুরু করে প্রতি অষ্টম মৌলটি ধর্মগতভাবে প্রথম মৌলটির অনুরূপ। বুঝতে পারলে? তো এই যে তোমার কি বলে ত্রয়ী সূত্র, সেটা দ্বারা হলো না, বেশি দূর এগোনো গেল না। অষ্টক সূত্র আসলো, সেই অষ্টক সূত্রের তোমার কি হলো, এটাও কিন্তু বেশি দূর এগোনো সম্ভব হয়নি। তোমার হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম অবধি, হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম অবধি যে মৌলগুলো সাজানো হয়েছিল, এরা সবাই ছিল হালকা মৌল। আর হালকা মৌলের ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য হলেও ভারী যে মৌলগুলো, তার ক্ষেত্রে কিন্তু এই সূত্র অচল হয়ে পড়ে। যেহেতু সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলো না, বিধায় এ সূত্র কি হলো, পরিত্যক্ত হলো। তাহলে এবার একটু চলো, একটু বোর্ডের দিকে দেখো। ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তাহলে এবার দেখো, এইখানটায় একটু তাকিয়ে দেখো, আমি আমি হচ্ছে দুটো তোমার ত্রয়ী নিয়েছি। ত্রয়ী বলতে তোমার হচ্ছে দুটো সেট নিয়েছি, 3টে করে মৌল নিয়ে এক একটা সেট। দেখো প্রথম যে সেটটা আছে, সেই সেটের মৌলের নাম আর পারমাণবিক গুরুত্ব। তাহলে প্রথম সেটের যে প্রথম মৌলটি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে লিথিয়াম। তার পারমাণবিক গুরুত্ব কত? 7। দ্বিতীয় মৌলটি হচ্ছে সোডিয়াম, তার পারমাণবিক গুরুত্ব 23। তৃতীয় যে মৌলটি নেওয়া হয়েছে সেটা পটাশিয়াম, তার পারমাণবিক গুরুত্ব 49।
তাহলে পরে বিবৃতি অনুসারে যে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব কার সমান হবে, অপর দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হবে। তাহলে এবার একটু তাকিয়ে দেখো, তাহলে প্রান্তীয় দুটোর মৌলের পারমাণবিক গুরুত্ব কত, 7 প্লাস 49/2, তাহলে গড় হলো কত, 23। সোডিয়ামেরও 23। এটা করলেও দেখবে, এটা হচ্ছে কি, মৌলের নাম ক্যালসিয়াম, এটার নাম হচ্ছে স্ট্রনশিয়াম, এটার নাম বেরিয়াম। এই যে তিনটে মৌল, তার প্রথমটার হচ্ছে পারমাণবিক গুরুত্ব 40, দ্বিতীয়টার পারমাণবিক গুরুত্ব 88, তৃতীয়টার পারমাণবিক গুরুত্ব 137। তা এই 40 আর 137 কে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, প্রায় 88 পারমাণবিক গুরুত্বের সমান হয়ে যাচ্ছে। এরকম কয়েকটা সেট করার পরে আর ওনার হচ্ছে সব মৌল নিয়ে এই রকম সম্ভব হলো না, সেই জন্য সেটা কি হলো, পরিত্যক্ত হলো। আচ্ছা, তারপরে এলো নিউল্যান্ডসের কি, অষ্টক সূত্র। এইবার একটু এই যে নিচের যে আমি যে ছকটা দেখাচ্ছি, এইটার দিকে একটু তাকিয়ে দেখো। নিউল্যান্ডসের অষ্টক সূত্র, অষ্টক, 8 শব্দটা তোমার 8-এর সঙ্গে সম্পর্কিত। এবার দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। কটা হলো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। এদের কিন্তু পরপর কিন্তু পারমাণবিক গুরুত্ব এদের বাড়ছে। এইবার দেখো, এই এটার থেকে আবার হচ্ছে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব বেশি, কিন্তু সেটা কার সঙ্গে তোমার হচ্ছে ধর্মের সাদৃশ্য পাওয়া গেল, এই যে লিথিয়ামের পরে, অর্থাৎ এই অষ্টম মৌলটা এসে এই প্রথম মৌলটার নিচে স্থান পেল। আবার দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তারপরে এলো কি, পটাশিয়াম। তাহলে পরে এইবার এই লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এদের ধর্মের সাদৃশ্য আছে। তোমার হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের মধ্যে সাদৃশ্য আছে। তেমনি এই যে তোমার হচ্ছে পরপর যে এক একটা কলাম, মানে এক একটা তোমার হচ্ছে স্তম্ভ বা এক একটা শ্রেণীতে, এই যে যারা যারা এসে তোমার হচ্ছে, ধরো বোরন আর হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে ধর্মের সাদৃশ্য পাওয়া গেল, কার্বন সিলিকনের মধ্যে ধর্মের সাদৃশ্য পাওয়া গেল, এরকম পরপর তোমার হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যেও ধর্মের সাদৃশ্য পাওয়া গেল। তো এখানে হাইড্রোজেনটা আসেনি, হাইড্রোজেন নিয়ে অনেক কথাবার্তা আছে, সেটা আমরা পরে জানবো। তাহলে এখান থেকে কি প্রথম মৌলটি কি শুরু করা হয়েছে, লিথিয়াম। তা লিথিয়ামের পরে অষ্টম মৌল সোডিয়াম। আবার সোডিয়াম যদি প্রথম মৌল ধরি, তাহলে পটাশিয়াম হচ্ছে অষ্টম মৌল। কিন্তু এই যে তোমার হচ্ছে বলা হচ্ছে হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম, এই যে তোমার হচ্ছে মৌলগুলো, এগুলো খুব হালকা মৌল। এদের ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য হলেও ভারী যে মৌলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই অষ্টক সূত্র প্রযোজ্য হলো না। সেই জন্যে নিউল্যান্ডসের অষ্টক সূত্রও তোমার হচ্ছে কি হলো, পরিত্যক্ত হলো। তা এইগুলো যখন পরিত্যক্ত হয়ে গেল, তারপরেই তোমার হচ্ছে নিরলস প্রচেষ্টার মাধ্যমে যার একটা সারণী বিখ্যাত হয়ে গেল, তিনি হচ্ছে মেন্ডেলিভ। অর্থাৎ মেন্ডেলিভের নাম অনুসারে উনি যে তালিকা প্রস্তুত করলেন, সেটাই তোমার হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী নামে প্রখ্যাত বিখ্যাত হয়ে আছে। আর তারই সমসাময়িক আর এক বিজ্ঞানী, যার নাম লোথার মেয়ার, তিনিও তোমার হচ্ছে এই তালিকা তৈরি করেছিলেন, কিন্তু প্রকাশনার দিক দিয়ে এগিয়েছিলেন হচ্ছে মেন্ডেলিভ। ওনার এই তালিকা, যে তালিকা উনি প্রকাশ করেছিলেন, সেই তালিকা প্রথমে প্রকাশিত হয়েছিল। আর লোথার মেয়ারের হচ্ছে তালিকাটা
কিছুদিন পরে প্রকাশিত হয়েছিল। সেই কিন্তু স্বীকৃত কিন্তু দুজনেই, দুটো তালিকাই স্বীকৃত। তথাপি যেহেতু ওনারটা মেন্ডেলিপেরটা হচ্ছে আগে প্রকাশিত হয়েছে, সেজন্য তোমার পর্যায় সারণীর নাম করতে গেলে আসে মেন্ডেলিপের পর্যায় সারণী, আসে লোথার মেয়ারের পর্যায় সারণীর কথা আর হয় না। সেজন্য আমি প্রথমেই বলেছিলাম যে উনি অন্তত এই ক্ষেত্রে ট্র্যাজিক হিরো হয়ে থাকবেন। তথাপি নামটা তো এসেই যায়, তাও আসে কখন, ওনার নাম স্মরণ করে তারপর হচ্ছে লোথার মেয়ারের কথা একটু জুড়ে দেওয়া হয়। তো মেন্ডেলিপের পর্যায় সারণী যেটা তৈরি করা হয়েছিল, সেইটার বিস্তারিত ব্যাখ্যা করার জন্যে তোমার হচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে। কেননা এই যে তোমার ক্লাস 10-এর জন্য বলেছে এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আজকে আমি এ পর্যন্ত যতটা করালাম ততটা ওই লোথার মেয়ারের কথা বাদ দাও, ম্যান্ডেলিপের কথা বাদ দাও, শুধুমাত্র ডোবেরিনার আর হচ্ছে তোমার নিউল্যান্ডসের যে দুটো সূত্র, এই দুটো সূত্র নিয়ে আলোচনা আজকে আমি করলাম। আর ম্যান্ডেলিপের যে পর্যায় সূত্র বা পর্যায় সারণী কি করে এলো সেটা আগামী দিন আমি করব। তো আজকে এই পর্যন্তই আমি শেষ করতে চাইছি। আর এইটুকু যে পড়ানো হলো সেটা দেখো বুঝতে পারো কিনা। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমি তোমাদের তো লিঙ্ক পাঠিয়ে দেবো, ওটা দেখে নিও। আর তারপরেও আরেকটা কথা বলি, এই যে যে পড়াগুলো হচ্ছে সেইটা তোমার বারবার করে দেখবে, কারণ ভিডিও তো, এটা তোমার ইচ্ছা মতো দেখতে পারো। তো সেই জন্যে যতবার খুশি ততবার দেখো, দেখলে দেখবে যে একসময় আয়ত্তে এসে গেছে। এটা তো আমি যা পড়ানো হলো ভূমিকাটাই বেশি হলো, যেটুকু তোমাদের হচ্ছে পড়ার দরকার সেটা ওই সূত্র দুটো হচ্ছে বিবৃত করতে হবে। আর একটা কথা বলি, যে পরীক্ষায় যেটা দেয় যে সূত্র তিনটে আছে, তো একটা হচ্ছে ত্রয়ী সূত্র, একটা অষ্টক সূত্র, আর একটা হচ্ছে ম্যান্ডেলিপের পর্যায় সূত্র। তারও আবার হচ্ছে আধুনিক মানে মানে সনাতন ভাষান, আধুনিক ভাষান ইত্যাদি আছে। তা যখন যেটা আসবে তখন দেখা যাবে। কিন্তু মূল কথা হচ্ছে পরীক্ষায় কিন্তু যে কোনো সূত্রই দিয়ে দিতে পারে, ত্রয়ীও দিতে পারে, অষ্টকও দিতে পারে, মেন্ডেলিপের পর্যায়ের সনাতন সূত্র বা আধুনিক সূত্র যে কোনোটাই দিতে পারে। সেজন্য কোনোটাই তুমি হচ্ছে অবহেলা করতে পারো না, সবগুলোই তোমাকে শিখতে হবে। তাহলে ঠিক আছে, আর একটা শেষ করার আগে বলছি, শেষ করার আগে একটু বলে দিচ্ছি, একটু মনে রাখো। প্রথম দিন মনে রাখো, তাহলে পরের দিনের পড়াটা আরো সুবিধা হয়ে যাবে। সেটা কি, মেন্ডেলিভ যখন পর্যায় সারণী প্রকাশ করেন, সেই সারণী তো আর আমরা দেখালাম না, সেই সারণীটা কিভাবে প্রস্তুত করা হয়েছিল তাও দেখালাম না। সেটা আগামী দিনের জন্য তোলা থাকলো। আগামী দিন বলতে খুব তাড়াতাড়ি আমি ভিডিও মাধ্যমে পাঠাবো। তার আগে তোমরা শোনো, ম্যান্ডেলিভ যখন এই তালিকাটা প্রস্তুত করেন সেই সময় প্রকৃতি থেকে মৌল সংখ্যা পাওয়া গেছিল 63। এটা মনে রেখো যে ম্যান্ডেলিভ যখন তার তালিকা প্রস্তুত করেন সেই সময় মৌলের সংখ্যা ছিল 63। মৌলের তালিকা ছিল বলতে 63 পর্যন্ত আবিষ্কৃত হয়েছিল, অর্থাৎ খোঁজ পাওয়া গেছিল। তারপরে কি হয়েছে সেটা তো পরের ঘটনা। ঠিক আছে, তোমরা ভালো থাকো। আজকে এই পর্যন্তই আমি শেষ করছি।